ক্লাইমেট টিভির জন্য বেলেম ব্রাজিল থেকে জয়ন্ত বসু। এটা আমার দ্বিতীয় প্রতিবেদন বেলেম থেকে COP30 থেকে। আজকে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন বৃহস্পতিবার প্রায় সন্ধে বেলেমে, অর্থাৎ 4 দিন, এই 2 সপ্তাহের যে ক্লাইমেট নেগোসিয়েশন যে দরাদরি তার 4 দিন ইতিমধ্যেই চলে গেছে। অর্থাৎ আগামীকাল হয়ে গেলে প্রথম সপ্তাহ শেষের দিকে গড়াবে। কি হলো বেলেমে? আমরা আগের প্রতিবেদনে প্রথম 2 দিনের কথা আলোচনা করেছিলাম। আজ আমরা গতকাল এবং আজ অর্থাৎ পরের 2 দিনের কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে কোন দিকে এই বেলেম আলোচনা এগোচ্ছে, কতটা সদর্থক সেই আলোচনা বা সদর্থক নয়। দেখুন, এই যে ক্লাইমেট কপ, জলবায়ু নিয়ে আলোচনা, এর 2টো দিক আছে। এই আলোচনার 2টো দিক আছে। একটা দিক হলো ফর্মাল দিক, অর্থাৎ ইউনাইটেড নেশনস, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ জাতিপুঞ্জের যে ফর্মাল আলোচনা, সেখানে 200টা দেশ তারা একসঙ্গে বসেন, একের পর এক তাদের মধ্যে মিটিং হয়, নানান বিষয় নিয়ে মিটিং হয়, সেখান থেকে একটা সিদ্ধান্ত বা একাধিক সিদ্ধান্ত আস্তে আস্তে এগোতে থাকে এবং 2 সপ্তাহ পর যখন এই কপ শেষ হয় তখন যদি তারা একমত হন তাহলে সেই ঐক্যমত্যের যে ফাইনাল সিদ্ধান্ত সেটা বাইরে বেরিয়ে আসে। সেটা হলো একটা দিক। অনেক দরাদরি, অনেক আকচি চলে, শেষমেশ একটা কিছু হয় বা হয় না। দ্বিতীয় আরেকটা দিক আছে যে ফর্মাল নেগোসিয়েশনের বাইরে বিভিন্ন দেশ মিলে তারা কিছু সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তগুলো হয়তো ইউনাইটেড নেশনস বা সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের কোনো ফর্মাল সিদ্ধান্ত নয়, কিন্তু যখন 30, 40, 80টা দেশ মিলে, 140টা দেশ মিলে কোনো সিদ্ধান্ত নেয় তখন তার যে একটা মেজর ইমপ্লিকেশন আছে সেটা বলাই বাহুল্য। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ঐতিহাসিকভাবে যে এই সিদ্ধান্তগুলো, যেগুলো কিনা কপ প্রসিডিওর বা ইউএন প্রসিডিওরের বাইরে বলে আপাতভাবে মনে হয়, পরবর্তীকালে সেটা ইউএন প্রসেসের মধ্যে ঢুকে যায়। তার সবচেয়ে বড় উদাহরণ হলো সোলার, অর্থাৎ সৌর শক্তি নিয়ে যে সিদ্ধান্ত। আপনাদের মনে আছে যে 2015 সালে COP21 প্যারিসে হয়েছিল। সেখানে ভারতবর্ষ এবং ফ্রান্স তারা ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি করে। পরবর্তীকালে সেই সোলার অ্যালায়েন্সে বহু দেশ যোগ দেয় এবং আমরা যদি খেয়াল করে দেখি, আমরা COP30-তে কথা বলছি, COP27, COP28, COP29-এ বারে সোলারের কথা এসছে এবং যে ফর্মাল আউটপুট যেটা এই কপ থেকে বেরিয়েছিল আগের বছরে, সেখানে সোলারের কথা আছে। সুতরাং যেটা একটা আনঅফিসিয়াল প্রসেস ছিল সেটা অফিসিয়াল প্রসেসের অন্তর্গত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি খুব দ্রুত বলি যে ফর্মাল প্রসেসটা কোন জায়গায়। আমরা যদি যেটা ফর্মাল আলোচনার দিকে তাকাই তার কতগুলো দিক আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হলো জাস্ট ট্রানজিশন, একটা হলো ফাইন্যান্স, অর্থাৎ টাকা পয়সা কোথা থেকে আসবে, মিটিগেশন ওয়ার্ক প্ল্যান আছে, এছাড়া আরও অনেকগুলো বিষয় যেমন জেন্ডার আছে, যেগুলো খানিকটা আমি বলবো অ্যাসোসিয়েটেড বিষয় বা খানিকটা অ্যাডিশনাল বিষয়। মূল বিষয়গুলো হচ্ছে এইগুলো এবং অবশ্যই গ্লোবাল স্টক টেক, GST। এখন অবধি আমরা যা জানতে পারছি, এই জানাটা খানিকটা যোগফল অনেক কিছু। যারা নেগোশিয়েট করছেন, নেগোশিয়েটার, তারা বন্ধ 4 দেওয়ালের মধ্যে করছেন, সেখানে থাকা সম্ভব অনেক সময় হয় না বা কখনোই হয়তো হয় না আমাদের সাংবাদিকদের পক্ষে, কিন্তু যারা সেখানে থাকেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়, তাদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে ইনপুট পাওয়া যায়। তাদের কাছ থেকে যে ইনপুট প্লাস এই কপে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, করিডোর টক। আপনি এই করিডোর দিয়ে যদি হাঁটেন, ডান দিকে বাঁ দিকে অনেক কথা শুনতে পাবেন, যারা অনেকেই নানানভাবে নানান খবর রাখেন। সব খবর ঠিক হয় না, আবার অনেক খবর ঠিক হয়। এই সবটা মিলে এবং আমাদের যারা অনেক দিন ধরে কপ আলোচনা সামনে থেকে দেখছি তাদের অভিজ্ঞতা, সবটা মিলে একটা যোগফল যদি আমি দেখি, তাহলে আমি আপনাদেরকে একটু 1 by 1 বলি। আমার মনে হয় এই কপে যেটা মূল সিদ্ধান্ত হতে চলেছে বা মূল পজিটিভ সিদ্ধান্ত হতে চলেছে সেটা হলো অ্যাডাপ্টেশন ফাইন্যান্স এবং গ্লোবাল গোল অফ অ্যাডাপ্টেশন, পাশাপাশি জাস্ট ট্রানজিশন। এই 2টো বিষয় কিন্তু এবারের কপে এখন অবধি মনে হচ্ছে যে সামনে এগিয়ে আসবে। কেন? প্রথম কথা হচ্ছে যে গত বছরের কনফারেন্স হয়েছিল বাকুতে, আজারবাইজানে। সেটা একটা বিশেষ করে মোটামুটি একটা তেলের দেশ, একটা আমি বলবো একটা রিচ কান্ট্রি। এইবারে হচ্ছে ব্রাজিলে, বেলেমে, আমাজনের গায়ে, সেটা একটা ডেভেলপিং ইকোনমি। এখানে
প্রেসিডেন্ট যিনি লুলা আছেন তিনি নানান চাপের মধ্যে রয়েছেন, তো তারও একটা অব্লিগেশন আছে যে সারা পৃথিবীর সামনে নিজের ইমেজ করার। সুতরাং সেটা করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে অ্যাডাপ্টেশনকে সামনে আনা। এবং যারা গতকালের এই প্রেসিডেন্টের প্রেস কনফারেন্স দেখেছেন তারা দেখেছেন বারে বারে অ্যাডাপ্টেশনের কথা আসছিল, যে গ্লোবাল গোড অফ অ্যাডাপ্টেশন আমাদেরকে ফাইনালাইজ করতে হবে, অ্যাডাপ্টেশন ফাইন্যান্সের কথা আসছিল। তো এক নম্বর হলো অ্যাডাপ্টেশন। দ্বিতীয়ত হচ্ছে জাস্ট ট্রানজিশন। এই জাস্ট ট্রানজিশন বিষয়টি বেশ কয়েক বছর উঠে এসেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে গতকালও প্রায় 3 ঘন্টা লম্বা একটা মিটিং হয়েছে। জাস্ট ট্রানজিশন একটা জায়গায় যেতে চলেছে। ফাইন্যান্স খুব বড় কিছু হবে না। গতবারে বাকুতে ফাইন্যান্স কম হয়ে গেছে, এখানে টাকা পয়সা নিয়ে খুব একটা আলোচনা হবে না। বাকু টু বেলম একটা রোড ম্যাপ সেটা সাবমিটেড হয়েছে, কিন্তু সাবমিশন অবধি সিদ্ধান্ত হওয়ার চান্স খুব একটা নেই। এইগুলো হলো মোটামুটিভাবে হচ্ছে ফর্মাল। ইনফর্মালটা আমি খুব দ্রুত বলে দিই। দুটো বিষয়, অনেকগুলো বিষয় আসছে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ দিনে দুটো এমন বিষয় আমরা দেখছি যেটা খুব ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের খানিকটা আমি বলবো নেতৃত্বেই ডিসইনফরমেশন এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের এগেনস্টে যে নানানভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছে, যারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বলছেন তাদেরকে নানানভাবে নিগ্রহ করা হচ্ছে, এইটা আটকানোর জন্য ইউনাইটেড নেশন এবং এখন অবধি 12টি দেশ তারা একসঙ্গে হয়েছেন। তারা অনেক নানান অন্যান্য অর্গানাইজেশন একসঙ্গে হয়েছেন, তারা এটাকে আটকানোর চেষ্টা করছেন। এটা খুব ইন্টারেস্টিং, কেননা আপনারা সবাই জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন সবচেয়ে বেশি এই ডিসইনফরমেশন যদি আমরা বলি কোট আনকোট, তিনি মনে করেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না। সুতরাং সরাসরি না বলেও আঙুলটা যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার দিকে যাচ্ছে এটা বুঝতে খুব বেশি বিশেষজ্ঞ হতে হয় না। এটা খুব ইন্টারেস্টিং। আমার ধারণা আগামী দিনে এই ডিসইনফরমেশনকে কেন্দ্র করে এই ডোনাল্ড ট্রাম্পের যে জলবায়ু নিয়ে যে ভাবনা চিন্তা বা যা বলছেন সেটা কাউন্টার করার একটা চেষ্টা হবে। খেয়াল করে দেখুন, এখানে যে 12টা দেশ আছে অধিকাংশই ইউরোপের দেশ, সুতরাং তারা ইতিমধ্যেই তাদের স্ট্যান্ড খুব পরিষ্কার, এটাই হতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে একটা বেলেম ক্লাইমেট হেলথ একটা কনগ্লোমারেট সেটা সামনে এসছে। প্রায় এখন অবধি আমি যতটা শুনেছি প্রায় 80টি দেশ বা অর্গানাইজেশন তারা মিলে একটা মেজর কনগ্লোমারেট করছে। সেখানে ইতিমধ্যেই এটা জানা যে প্রায় $300 মিলিয়ন ফিলান্থ্রপিক ইনস্টিটিউশনস, অর্থাৎ গেট ফাউন্ডেশন হতে পারে, নানান রকফেলার হতে পারে, তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এটা যা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং ইকোনমি, এদেরকে খুব ইম্পর্টেন্ট। তারা এয়ার পলিউশনকে বলছেন টাকা দেবেন এয়ার পলিউশন আটকানোর জন্য বা কাউন্টার করার জন্য। তারা ইনফেকশাস ডিজিজকে বলছেন, তারা হিটের কথা বলছেন, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির কথা বলছেন। বাংলাদেশের জন্য, সাউথ এশিয়ার অন্যান্য দেশের জন্য, ভারতবর্ষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তৃতীয় যেটা বলে আমি শেষ করছি, যে এর মধ্যে আজকে একটা গ্লোবাল কার্বন ম্যাপ বা গ্লোবাল এমিশন একটা বাজেট, কার্বন বাজেট এসছে। সেটা বলছে যদি এমিশন খুব দ্রুত কমানো না যায় তাহলে 1.5 ডিগ্রি করার জন্য যে পরিমাণ এমিশন এই পৃথিবী সহ্য করতে পারে, নিতে পারে, সেটা 4 বছর তার সময় আছে। সুতরাং পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত বছরের থেকেও এবছর এমিশন বেড়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি এমিশন প্রায় 38 বিলিয়ন টন যদি আমি ঠিক মনে করে থাকি, সেটা 2025-এ হতে চলেছে। এবং কয়লার তুলনায় তেল এবং গ্যাস থেকে এমিশন বাড়ছে। সুতরাং শুধু কয়লার দিকে আঙুল দেখালে চলবে না। উন্নত দেশগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের ভাবতে হবে যে তাদের থেকেও বাড়ছে। পরিস্থিতি মোটামুটি এই রকম। সব মিলে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা আগামী দিনে নজর রাখবো। দ্বিতীয় সপ্তাহে একেবারে হার্ড কোর নেগোসিয়েশন, দরাদরি শুরু হবে। কিন্তু দরাদরি শুরু হওয়ার জন্য তার আগে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আবার আপনাদের সঙ্গে খুব দ্রুত দেখা হবে। জয়ন্ত বসু, বেলেম, ব্রাজিল থেকে আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য ক্যামেরাতে।